চলো অন্ধকারে যাওয়া যাক, যেখানে টানেলবাসীরা জীবন গড়ে তুলেছে। প্যালেস হোটেলটি দেখতে পেলাম। উপরের ক্যাসিনোগুলো বছরে $15 বিলিয়ন বেশি আয় করে, আর নিচে মানুষ বেঁচে আছে শহরের মৃত্যুকূপে। মাত্র একটি অপ্রত্যাশিত ঘটনাই তাদের আর্থিক স্থিতি নষ্ট করার জন্য যথেষ্ট। তো আমি কখনো ভবিষ্যতের কথা ভাবি না। টানেলের সবচেয়ে খারাপ দিকটা কি মনে হয় আপনার? সম্ভবত টয়লেটের অভাব, আর অন্ধকারটাও মাঝে মাঝে খুব কঠিন লাগে। আপনার কপালে ওই দাগটা কিভাবে হয়েছিল? একটা কাঠের তক্তা দিয়ে মাথায় মারা হয়েছিল, 11টা সেলাই লেগেছিল। কিছু মনে করবেন না, আপনার চোখে ঠিক কি হয়েছিল? হ্যাঁ, আমার মাথায় 45 ক্যালিবারের গুলি করা হয়েছিল, এর কিছুই মনে নেই। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কেউ মারা গিয়েছে গত রাতে। গত রাতে? হ্যাঁ, গত রাতে। কিভাবে? ওভারডোজ। গত রাতে ঠিক এখানে কেউ একজন মারা গিয়েছে। আবার এই টানেলগুলো প্রায় 7 তলা পর্যন্ত নিচে গিয়েছে। আপনাদের কাছে ফ্ল্যাশলাইট আছে? কি একটা অবস্থা! এখানে মানুষ ধূসর হয়ে যায়। 320 কিলোমিটার দীর্ঘ টানেলের নেটওয়ার্ক রয়েছে। টানেলগুলো পরিণত হয়েছে তথাকথিত মূল পিপর, যারা অনেকদিন যাবৎ দিনের আলোয় দেখেনি। আমি শিওর না আমি তাদের সাথে দেখা করতে চাই কিনা। এটা হয়তো নিরাপদ হবে না। অনেকেই আছেন যারা দিনের আলো দেখেনি আর কখনো দেখবেও না। এই শহরটি জাঁকজমক সব হোটেল, ক্যাসিনো আর সীমাহীন বিনোদনে ভরা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ লাস ভেগাসে ভ্রমণ করে, কিন্তু অনেকেই জানে না এই স্বর্গের নিচে ঠিক কি রয়েছে। লাস ভেগাসের নিচে আনুমানিক 320 কিলোমিটার দীর্ঘ টানেলের নেটওয়ার্ক রয়েছে। আপনারা যেটা দেখছেন সেটা লাস ভেগাসের নিচের টানেলগুলোর একটি মানচিত্র। প্রায় 1,500 মানুষ এই টানেল ব্যবস্থায় বসবাস করেন। অন্যান্য এলাকার মতো এই টানেলগুলোরও নিজস্ব নাম রয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এই রাস্তার উপরে ঠিক কেউ জানে না মাটির নিচে কি হচ্ছে। আমরা ওই টানেলগুলোর গভীরে যাব, যেগুলো আবার অনেকগুলো টানেলের সাথে মিলে গিয়েছে। চলো অন্ধকারে যাওয়া যাক, যেখানে টানেলবাসীরা জীবন গড়ে তুলেছে। এটা হচ্ছে নারকান, নাকের স্প্রে। যদি কাউকে অবৈধ মাদকের ওভারডোজ সেবন করতে দেখতে পাও, এটা ব্যবহার করে তুমি তাকে সাহায্য করতে পারবে। তারপর তুমি অ্যাম্বুলেন্স ডাকার জন্য 30 মিনিট সময় রব পাবে। না থাকলে আমরা চাইলে সেখানে ঢুকতে পারতাম না, যে সেখানে 5 বছর ধরে টিকে আছে। প্রবেশপথটা ধাতব ছাউনি দিয়ে বন্ধ করে রাখা হয়, যাতে কেউ ঢুকতে না পারে এবং বন্যার আবর্জনা আটকে যায়। সবচেয়ে খারাপ কোন ঘটনা টানেলে ঘটেছে? কয়েক বছর আগে যে প্লাবনটা হয়েছিল, আমার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তারা ডুবে গিয়েছে। শহরের নিচ দিয়ে পানি প্রবাহিত করতে এই সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছে, তাই বৃষ্টি হলে কয়েক মিনিটের মধ্যে পানি এই চ্যানেলগুলোর মধ্যে ঢুকে পড়ে। এমনকি রোদ থাকলেও শহর থেকে 15 মাইল দূরে পাহাড়ের সৃষ্টি হওয়া বৃষ্টিও এক নিমিষে এই চ্যানেলকে প্লাবিত করে দিতে পারে। যখনই এমনটা হয়, বন্যার পানিতে ভূগর্ভস্থ শহরে বসবাস করা মানুষগুলো তাদের জীবন হারায়। এখানে অনেক আবর্জনা। আমরা প্রথমে নেটের কাছে গেলাম, সে আমাদের টানেলে প্রবেশ না করতে সতর্ক করল। টানেলের গভীর অংশগুলো থেকে দূরে থাকি। কিন্তু এটার কারণ কি? শুধু অজানা ভয়ে। আমি জানি না নিচে কি আছে। যত নিচে নামবে টানেলগুলো তত সরু আর নিচু হতে থাকে, এবং এক সময় শুধু হামাগুড়ি দেওয়ার অবস্থা থাকে। আমি যতদূর জানি এই টানেলগুলো প্রায় 7 তলা পর্যন্ত নিচে নেমে যায়। টানেলে যত বিপদে লুকিয়ে থাকুক না কেন, টবি তার সবকিছুর মুখোমুখি হয়েছে। আবার ঘোর অন্ধকারে, বুঝলেন, ঘুটঘুট কালো। টানেলের গভীরে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? একবার আমার উপর আক্রমণ হয়েছিল। তারা ছিল 3 জন। তাদের একজন একটা বিরাট চা পাতা নিয়ে আমার জায়গায় ঢুকে পড়ে। সে বিশাল লোক, তো আমি নিজেই নিজের মতো সামলে নিয়েছিলাম। কিন্তু আমি একটা ঝুড়ি আর লাঠি দিয়ে সাইডে ঘুরিয়ে দিলাম, ঝটপট মালাটোপ বানিয়ে ফেললাম, আর এতেই সে যাত্রায় বেঁচে যায়। কেউ আছেন এখানে? মনে হচ্ছে আমরা কারো এলাকায় ঢুকে পড়েছি। কেউ আছেন? আপনাদের কাছে ফ্ল্যাশলাইট আছে? দেখি আমার ব্যাগে একটা আছে কিনা। কি একটা অবস্থা! এই, সব ঠিকঠাক চলছে তো? এই মহিলাটি খুব সম্ভবত মাদকে আসক্ত, এবং সে নরকান চাইল। যদি তুমি ঠিকভাবে পথ চিনে চলতে পারো, উপরে না উঠেই পুরো টানেলটি মাটির নিচে থেকেই ঘুরে বেড়ানো সম্ভব। যদি ভালো করে টানেলগুলোর গঠন জানো, তাহলে দেখবে সব একে অপরের সাথে সংযুক্ত। সাধারণ রাস্তার মতোই। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই।
এই গোলকধাঁধা তোমার কাছে বাসার মতো মনে নাও হতে পারে, কিন্তু অনুমতি ছাড়া কারো এলাকায় ঢুকে পড়া আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। কেউ কেউ অস্ত্রধারী, আর অস্ত্র ব্যবহার করতে একবারও ভাববে না। আমি গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ও মাই গড! আমরা এখন শহরের একদম মাঝামাঝি আছি, আর উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তারা আসলে এই মাটির নিচে থাকা মানুষের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এটাই সেই বিরল পয়েন্টগুলোর একটা, যেখানে সূর্যের আলো দেখতে পাচ্ছি। এটাই সেই শহর, একটা জীবন যেটার অংশ তারা নয়। তারা কেবল মাটির নিচ থেকে সেখানে তাকিয়ে থাকে, যেন এক মায়া সবকিছুকে ঢেকে রাখে। কয়েক পায়ে এগোতেই আমরা লোহার গ্রিলের ফাঁক দিয়ে বিখ্যাত সিজার্স প্যালেস হোটেলটি দেখতে পেলাম। উপরের ক্যাসিনোগুলো বছরে $15 বিলিয়ন বেশি আয় করে, আর নিচে মানুষ বেঁচে আছে শহরের মৃত্যুকূপে। দিনে দুবার হোটেলগুলো তাদের ফিল্ট্রেশন সিস্টেম চালু করে, সেই কারণে অনেক দিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও চারপাশ এখনো ভেজা। এখানের এই বাজে গন্ধ খুবই অসহনীয়। কিছু নির্দিষ্ট টানেলে শহরের ড্রেনেজ সিস্টেম থেকে পানি ঢুকে আসে, আর কেউ কেউ সেই পানি গোসল করার জন্য ব্যবহার করে। অনেক বাইসাইকেল, তারা এগুলো রিঅ্যাসেম্বল করে বিক্রি করতে পারে। ও কারণ বাইক এখানে গাড়ির মতো চলাচলের একমাত্র উপায়। বাইক না থাকলে তোমাকে সব সময় হাঁটতে হবে। এটা সত্যি এক দুঃস্বপ্ন। আমার মনে হয় টানেলের ভিতরে হাঁটতে অনেক সময় লাগে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আমি এখানে 2.5 বছর থেকেছি, কখনো ফ্ল্যাশ লাইট ব্যবহার করিনি। আমি দেয়ালে হাত রাখতাম। টানেলগুলো আমি মনে মনে চিনি, একদম নিজের বাড়ির মতো, পার্থক্য নেই। এটা কি টনি? হ্যাঁ, যখন টানেলের ভিতরে একটি কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত হলো, গা শিউরে উঠল এবং অন্যরকম অনুভূতি জাগালো। কারো কারো কাছে জায়গাটি সবচেয়ে নিরাপদ এবং প্রাণবন্ত আশ্রয়। এই যে উনি। প্রথম নজরে সবকিছু এলোমেলো মনে হলেও এই টনির কাছে প্রতিটা জিনিস টিকে থাকার জন্য জরুরি। আমি চ্যানেলে 6 বছর ধরে আছি। আগে এখানে ভালো মানুষও ছিল, একটা সমাজ বোধ ছিল, কিন্তু এখন মানুষ এসেছে যারা নিজেদের ছাড়া আর কিছুই ভাবে না, এরকম বুলিদের মতো আচরণ করে। পাশে এক বোকা লোক আগুন লাগিয়েছিল শুধুমাত্র কারণ সে খারাপ লোক হতে চায়। আগুন টনির ক্ষতি করেনি, কিন্তু তার একমাত্র সঙ্গী বিড়ালটি তার জীবন প্রায় হারিয়েছিল। এটাকে দেখো, নাকের ডগা থেকে লেজের ডগা পর্যন্ত পুড়ে গিয়েছিল। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ, 5 দিন পরেও এটি বেঁচে আছে। এখানে যে কোনো কিছু ঘটতে পারে। কেউ হঠাৎ টানেলে ঢুকে তোমার জিনিসপত্র চুরি করে চলে যেতে পারে, এমনকি আক্রমণও করতে পারে। কেউ জানবেও না। আমরা যতই গভীরে যাচ্ছি, আমাদের সামনে ঠিক কি আসতে যাচ্ছে তার কোনো ধারণাই পাচ্ছি না। এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে কিছু টানেলবাসী অ্যালুমিনিয়াম দিয়ে প্যান বানায় এবং তাদের খাবার রান্না করার জন্য হ্যান্ড স্যানিটাইজারকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। ভিতরে অনেক ইঁদুর আছে। হ্যাঁ, আছে। একটি কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত্ব হলো। আমরা সেটার দিকে এগোলাম। আমি একটু পাগলাটে মানুষ, একদম কুকু বানানা টাইপ। মাকে দেখতে লাস ভেগাসে এসেছিলাম, তারপর এখানকার এক লোকের প্রেমে পড়ে গেলাম, তাই এখানে এসে পড়েছি। এরা এখন আমারই মানুষ। কতদিন ধরে এখানে আছেন? প্রায় 5 বছর হবে। আর কতদিন আপনি এখানে থাকতে চান? অন্তত আজ পর্যন্ত আমি কখনো ভবিষ্যতের কথা ভাবি না। টানেলের সবচেয়ে খারাপ দিকটা কি মনে হয় আপনার? সম্ভবত টয়লেটের অভাব, আর অন্ধকারটাও মাঝে মাঝে খুব কঠিন লাগে। আমি একদম অন্ধকারে বসে থাকতে পারি না, ছোটবেলার মতোই ঘাবড়ে যাই। শুধু আলোর অনুপস্থিতি নয়, এটা যেন এক সত্তা যা তোমাকে ঢেকে ফেলে এবং পৃথিবী থেকে মুছে দেয়। এখানের মানুষেরা চুরি বা ডাস্টবিনের খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। এখানের বেশিরভাগ লোক ট্রেজার হান্টিং করে, যেমন তার, কপার ইত্যাদি সংগ্রহ করে। তুমি কি এ ধরনের কোনো কাজ করো? আমি মাতাল টুরিস্টদের ফেলে যাওয়া জিনিস সংগ্রহ করি। ওরা লুই ভিটনে গিয়ে $3000 একটা টি শার্ট কেনে, তারপর স্লট মেশিনে $100 জিতলে এতটাই উত্তেজিত হয় যে লাফালাফি করতে করতে সেই $3000 জিনিসটাও সেখানেই ফেলে যায়। মানুষ হাজার হাজার ডলার মেশিনে হারায়। এটা নিয়ে তোমার কি মনে হয়?
এটাই আমেরিকান ধারা, বিলাসিতা, অপচয় আর পাপাচার। এই কারণেই তো মানুষ এখানে ছুটি কাটাতে আসে। অন্ধকারে হাজির হলেন বেভারলি। আপনি এখানে ঠিক কতদিন ধরে আছেন? প্রায় 8-9 বছর হবে। বৃষ্টির সময় এখানের অবস্থা কেমন হয়? ভয়ঙ্কর। লাস ভেগাস সম্পর্কে আপনার ধারণা কি? ওটা যেন দেয়ালের ওয়ালপেপারের মতো, দেখতে সুন্দর, ভেতরে ফাঁপা। এই বিশাল ক্যাসিনোগুলো কিন্তু বিজয়ীদের টাকা দিয়ে বানানো হয়নি। টানেলে থাকার সবচেয়ে কঠিন দিকটি আপনার কি মনে হয়? বছর ধরে জমে থাকা হতাশা তিনি একটি শব্দে প্রকাশ করলেন। ওহ, ওখানকার মানুষ। এমন গভীরেও চারপাশে ছড়িয়ে আছে নানা জিনিসপত্র। কিছু বন্যার জলে ভেসে এসেছে, আর কিছু মানুষ ঠেলা গাড়িতে নিয়ে এসেছে। কিভাবে পানি এবং খাবার সংগ্রহ করেন? এখানে কোনার পাশে একটা ফায়ার হাইড্রেন্ট আছে, ওটাই চালু করি। আমার ফুড স্ট্যাম্প কার্ড আছে, কিন্তু যদি খুব দরকার পড়ে, খুবই দরকার, তখন আমি খাবার চুরি করি। এই চ্যানেলে আপনি কিভাবে নিরাপদ থাকেন? অন্য জায়গার মতোই পিছে চোখ রাখতে হয় সব সময়। আপনার কপালের ওই দাগটা কিভাবে হয়েছিল? একটা কাঠের তক্তা দিয়ে মাথায় মারা হয়েছিল, 11টা সেলাই লেগেছিল। হ্যাঁ। কিন্তু কারণ কি ছিল? একটা সাইকেল নিয়ে ঝামেলা হয়েছিল। এই এলাকায় সাইকেল খুব দামি জিনিস, অনেকেরই দরকার হয়। কেউ তার জীবন হারিয়েছে, আপনি কি এমন কোনো মুহূর্ত দেখেছেন? হ্যাঁ, একবার শুনলাম কেউ ঢুকলো, তারপর দুটো গুলির শব্দ, ওর পিঠে আর গলায় গুলি লাগে। দেখি লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে, সাদা টি শার্ট পরে, আর সেটা মুহূর্তেই লাল হয়ে যাচ্ছে। তার নিজের ভাই গুলি করেছিল। হ্যাঁ, আমি এমন কিছু আগে কখনো দেখিনি। রাতে মনে হয় কেউ আমার তাঁবুর বাইরে হাঁটছে, বেশিরভাগ সময় বাইরে গিয়ে দেখি কেউ নেই। এখানে কার সাথে কখন কোথায় দেখা হয়ে যাবে কেউ বলতে পারে না। অন্ধকারে বেশিরভাগ মানুষ তার আইডি কার্ড হারিয়ে ফেলে, যার কখনো ফিরে পায় না। আর আইডি কার্ড ছাড়া তারা চাকরি পায় না, ঘর ভাড়া বা সামাজিক সাহায্যও পায় না, কারণ সরকারি সিস্টেমে তাদের কোনো অস্তিত্ব নেই। পরিচয় না থাকা বড় বাধা, কিন্তু পুরো সমস্যা এটা নয়। হ্যাঁ, এসব কাগজ দরকার, কিন্তু আজ যদি আমি ওদের প্রত্যেককে আইডি কার্ড দিয়ে দিই, কালো আইডি কার্ডগুলো এখানেই পাওয়া যাবে। একই সঙ্গে অনেক কিছু ঘটে, ট্রমা, মানসিক স্বাস্থ্য, এইসব বিষয় নিয়েও কাজ করতে হবে। আমি নিজেও 2-3 বছর রাস্তায় ছিলাম। ফিলের সুইমিং পুল সহ একটা বাড়ি ছিল, কিন্তু অবসরের পর জীবন তাকে নিয়ে এসেছে এই মাটির নিচে। এখানে নিচে পুলিশদের ওয়াকি টকি বা রেডিও কিছুই কাজ করে না। সত্যি? হ্যাঁ, এই কারণে অনেকেই নিচে চলে আসে। কতদিন ধরে আপনি চ্যানেলে আছেন? 8 থেকে 10 বছর হবে। চ্যানেলে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? সম্ভবত বন্যায় আটকে পড়া। একটা সাইনবোর্ড ছিল, লেখা ছিল দ্য কারেন্ট নেভার লুজ, মানে স্রোত কখনো হারে না। কথাটা একদম ঠিক। আমরা অনেক মানুষ হারিয়েছি এই টানেলে। সবচেয়ে কষ্টের বিষয় হলো বছরের পর বছর ধরে জোগাড় করা জিনিস এক বন্যায় সব ভেসে যায়। এই সাক্ষাৎকারের মাত্র কয়েক সপ্তাহ পরে আমরা খবর পেয়েছি ফিল মারা গিয়েছিল। টানেলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে উপরে জমে থাকা সাদা খনিজের দাগ চোখে পড়ল। দেখুন, পানি লিক করছে। ওগুলো আসলে ক্যালসিয়াম জমে গিয়েছে পানির। আমার নাম জে। আমি এই বন্যার টানেলগুলোর ভেতরেই থাকি, মানে মোটামুটি চিরকালই আছি। 8-9 বছর হয়ে গেল। আমি যখন প্রথম এখানে এলাম, আমার সব লাগেজ চুরি হয়ে যায়, আইডি এবং অন্যান্য সবকিছু। মানে আমি ভেগাসে এসেছিলাম পকেটে মাত্র $27 নিয়ে। এখানে আসলে কোনো জায়গায় নিরাপদ না। কখনো অন্য গৃহহীনরা লুটে নেয়, কখনো পুলিশই লুটে নেয়। পুলিশ নিচে এলে কি হয়? আমাদের জেলে নেয়। কি? হ্যাঁ, আমাদের জেলে নেয় ট্রেসপাসিং এর জন্য। কিন্তু এই জায়গাটি কার? এটা স্টেটের সম্পত্তি, কারণ এটা বন্যা নিয়ন্ত্রণ এলাকা। ওরা আসলে যে কোনো কারণেই জেলে নেয়। আমি আগের রাতেই জেলে গেছি, কারণ আমি বুলেভার্ডে ছিলাম। তারাই সমাজের অবাঞ্ছিত মানুষ। আপনি এখানে গোসল করেন কিভাবে? একটা 20 লিটার বালতির পানি দিয়ে। কিছু মনে করবেন না, আপনার চোখে ঠিক কি হয়েছিল? হ্যাঁ, আমার মাথায় 45 ক্যালিবারের গুলি করা হয়েছিল, এর কিছুই মনে নেই। আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল এখানে? সম্ভবত পুরো ভৌতিক ব্যাপারটাই যেন কিছু একটা আমাকে অনুসরণ করছে। আমি দানবও দেখেছি। শুধু পেছনের অংশে গিয়ে টর্চ লাইট ছাড়া 15 মিনিট দাঁড়িয়ে থাকো, তারপর জানিও কেমন লাগে। ভিতরে কে বাস করে তার উপর নির্ভর করে প্রতিটি চ্যানেলের একটি নাম আছে। দেখতে পাচ্ছেন অনেক সুই আছে এখানে। এটা জীবন না,
আপনার কি পরিবারের সাথে কোনো যোগাযোগ আছে? খানিকটা। আপনি এখন কি করছেন? এটা নিয়ে তারা কি ভাবছে? ওরা জিজ্ঞেস করে না। এই চ্যানেলে থাকার আগে আপনি ঠিক কি করতেন? এর আগে আমি পরিবার কেন্দ্রিক মানুষ ছিলাম। আমার 2 ছেলে 1 মেয়ে আছে, তারা এখনো বাইরে থাকে। আমার ছেলের বয়স গত মাসেই 17 হলো। আপনি শেষ কখন তাদের দেখেছেন? 10 বছর আগে। টানেলের ভিতরে আপনার সাথে সবচেয়ে খারাপ কি ঘটেছিল? ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কেউ মারা গিয়েছে গত রাতে। গত রাতে? হ্যাঁ, গত রাতে। কিভাবে? ওভারডোজ। জীবন মূল্যবান এবং সংক্ষিপ্ত। 10 জনের মধ্যে 7 জন আমেরিকানই প্রতি মাসে বেতনের উপর নির্ভর করে বাঁচে, কষ্টসৃষ্টে খরচ সামলায়। অনেকের ক্ষেত্রে মাত্র একটি অপ্রত্যাশিত ঘটনাই তাদের আর্থিক স্থিতি নষ্ট করার জন্য যথেষ্ট। ও মাই গড,